বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর শিক্ষার্থী আমরা দ্বাদশ অধ্যায়ে ছিলাম। তো আমি দুইটি ভিডিও তোমাদের মাঝে দিয়েছিলাম। তোমরা ভিডিওগুলো থিওরি দেখে বেশি একটা ভালো করে দেখো না। আসলে তোমরা আমার কথা কেন বুঝতেছো না কে জানে, যে এই দুইটি অধ্যায় থিওরি তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। থিওরি মুখস্থ না করলে বা থিওরিগুলো ভালো করে আয়ত্ত না করলে তুমি আসলে অধ্যায়টা ভালো করে আয়ত্ত করতে পারবে না। এই অধ্যায়টা ইন্টারের একটা অধ্যায়, দুই তিনটি অধ্যায়ই এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা হয়েছে। তাই দয়া করে অধ্যায়টিকে একটু আয়ত্ত করো, কারণ অধ্যায়টি তুমি এটাকে ছাড়তে পারছো না, তোমাকে আবারও এটাকে পড়তে হবে। সেম বিষয়গুলো একটু উচ্চতর ভাবে। তাই তুমি যদি তোমার বেসিকগুলো এখনই দুর্বল থাকে তাহলে তুমি ভালো ফলাফল আসতে পারবে না এই অধ্যায়গুলোতে। তো যাই হোক স্যার, আমরা তড়িৎ চৌম্বক আবেশ পড়ব। তড়িৎ চুম্বক আবেশ, তড়িৎ চৌম্বক আবেশ। তো স্যার, আমি একটু কমেন্টসে দেখেছি তোমরা চৌম্বক আর চুম্বকের ভিতরে পার্থক্য জানতে চেয়েছো। যে আসলে চৌম্বক চুম্বক, চুম্বক হচ্ছে যে ম্যাগনেট নামক যে পদার্থটি যা অন্য কোনো বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা রাখে তা হচ্ছে চুম্বক। আর চুম্বক যে সকল বস্তুগুলোকে আকর্ষণ করে, যেমন লোহার, তামা, নিকেল, এই বস্তুগুলোকে সাধারণত চুম্বক বলে। তো এইটো আর চুম্বকায়ন পরের ভিডিওতে আমি বলেছি তোমাদেরকে যে চুম্বকায়ন হচ্ছে চুম্বক দ্বারা যখন একটা ফেরোচুম্বক পদার্থকে ক্ষণিকের জন্য চুম্বকে পরিণত করা হয়, তো এই বিষয়টাকে বলা হয় চুম্বকায়ন। তো যাই হোক, আমরা এগুলো গুরুত্বপূর্ণ। আমি যে মাত্র যে টপিকসটা লিখেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার টপিকস। এই টপিকসটার মাধ্যমে তড়িৎ মোটর, এসিডিসি জেনারেটর অ্যান্ড ট্রান্সফরমার বুঝতে পারবা। তোমাদের পরীক্ষায় এই তিনটা বিষয় আসে, মনে রাখবা যে এসিডিসি মোটর অ্যান্ড জেনারেটর অ্যান্ড ট্রান্সফরমার। ট্রান্সফরমার অঙ্ক আছে, গাণিতিক সমস্যা আছে, গাণিতিক সমস্যা থেকে বেশিরভাগ প্রশ্নগুলো হয়। তো যাই হোক, এই অধ্যায় থেকে শেষ একটা কোশ্চেন থাকবেই। আর বিশেষ করে অধ্যায়টার সাথে তোমার একাদশ বা দশম অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট আকার এক সৃজনশীল তৈরি হয়, সুতরাং অধ্যায়টাকে বাদ দিতে পারবো না। তো তাড়িৎ চুম্বক আবেশটা কি দেখো, আমরা একটু লক্ষ্য করি। একটি গতিশীল চুম্বক, সংজ্ঞাগুলো মুখস্থ করবা। স্যার আমি কষ্ট করে লিখে দিচ্ছি, আমি ইচ্ছা করলে মুখে বলতে পারতাম, আমি লিখে দিচ্ছি, তোমরা এগুলোকে সাজিয়ে লিখতে পারবে না। এই জন্য যে একটি গতিশীল চুম্বক, একটি গতিশীল চুম্বক, লক্ষ্য করো, একটি গতিশীল চুম্বক, চুম্বক, একটি গতিশীল চুম্বক, খেয়াল করো, একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনী একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনী সাহায্যে একটু আস্তে বলি, ধীরে ধীরে যাতে তোমরা বুঝতে পারো, সাহায্যে অন্য একটি বর্তনী, অন্য একটি বদ্ধ বর্তনীতে অস্থায়ীভাবে দেখো, অস্থায়ীভাবে
যদি তড়িৎচালক শক্তি ও তড়িৎ প্রবাহ, বা ক্ষণস্থায়ীভাবে লিখলে হবে, অস্থায়ী না, ক্ষণস্থায়ীভাবে অন্য একটি বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ীভাবে তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক শক্তি ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বা পদ্ধতিকে তড়িৎ চৌম্বক আবেশ বলে। তড়িৎ চৌম্বক আবেশ বলে। ওকে স্যার, আবেশ বলে। এখানে ত দিও, তড়িৎ চৌম্বক আবেশ। তাহলে একটু খেয়াল করো, আমি বিষয়টাকে একটু বলি যে একটি গতিশীল চৌম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অন্য একটি বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ীভাবে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় তড়িৎ চৌম্বক আবেশ। তো স্যার, এই আবেশটা দুই প্রকার, একটা হচ্ছে সক্রিয় আবেশ আর একটা হচ্ছে তোমার পারস্পরিক আবেশ। তো আমরা এগুলো পরে দেখব। তা আমাদের যে গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অন্য একটা বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ীভাবে তড়িৎচালক শক্তি, এই যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিটাই, এই প্রসেস বা সিস্টেমটাই কি বলা হয়? তড়িৎ চৌম্বক আবেশ। আমি এর আগেও আবেশ সম্পর্কিত তোমাদেরকে একটু ধারণা দিয়েছি। তাহলে দেখো তো এই তড়িৎ চৌম্বক আবেশ যদি আবিষ্কার না হইতো তাহলে হয়তো বা আমরা এই মোটর, এই এসি ডিসি জেনারেটর বা ট্রান্সফর্মার আবিষ্কার হতো না। তোমরা জানো যে 1819 সালে ওয়েরস্টেড কর্তৃক যে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় আবিষ্কারের পর থেকে বিজ্ঞানীদের মধ্যে একটা নতুন কৌতূহল সৃষ্টি হয়। তে এই চিন্তা থেকে দেখো তিন দেশের তিনজন বিজ্ঞানী, যেমন ইংল্যান্ডের হচ্ছে মাইকেল ফ্যারাডে, তারপর হচ্ছে তোমার আমেরিকার হচ্ছে জোসেফ হ্যাংলি, আর রাশিয়ার হচ্ছে HFE লেঞ্জ, তারা পৃথক পৃথকভাবে এই বিষয়ের উপর কাজ করেন। কিন্তু দেখো 1831 সালে সর্বপ্রথম মাইকেল ফ্যারাডে তার পরীক্ষালব্ধ ফলাফল প্রকাশ করেন। আর এই জন্য যে তাড়িৎ চৌম্বক আবেশের যে আবিষ্কারকর্তা সাধারণত যে পরিচিত, তার নাম হচ্ছে কি স্যার মাইকেল ফ্যারাডে। মনে রাখবা 1831 সালে 1831 সালে সর্বপ্রথম যে আমাদের ইংল্যান্ডের বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, তিনি সর্বপ্রথম তড়িৎ চৌম্বক আবেশটাই আবিষ্কার করেন এবং তাই তাকে বলা হয় যে তড়িৎ চৌম্বক আবেশের জনককে মাইকেল ফ্যারাডে। ওকে, কত সালে? 1831 সালে। তাহলে বিষয়গুলো দেখেছ। তো সেই ক্ষেত্রে মাইকেল ফ্যারাডের যে বিষয়গুলো, এটা তোমরা বলতে পারো যে স্যার আমরা মূল বই যখন পড়লাম তখন তো মাইকেল ফ্যারাডের নামও পাইলাম না, কিন্তু দেখবা এই তড়িৎ চৌম্বক আবেশে মাইকেল ফ্যারাডের যে দুইটি পরীক্ষা আছে এই পরীক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, একটা গতিশীল চৌম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে যদি একটা বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়, এই পদ্ধতিটাকে বা প্রসেসটা কি বলা হয়? তড়িৎ চৌম্বক আবেশ। আমি নিশ্চিত তুমি মনে মনে বলতেছো স্যার কিছুই বুঝি নাই। স্যার একটু পরে বুঝবা, যখন ফ্যারাডের সূত্রগুলো দেখবা বা ফ্যারাডের পরীক্ষাগুলো দেখবা, তখন ইনশাআল্লাহ এই আবেশ ক্লিয়ার হয়ে যাবে। তা আসো, তার আগে ফ্যারাডের সূত্রের আগে আমাদেরকে একটু একটা এই যে তড়িৎ চৌম্বক আবেশ সম্পর্কিত একটি রাশি, তোমরা জানো যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়।
তো এই একটি রাশি আমরা একটু জানতে হবে, একটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স আর একটা হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। স্যার এই চৌম্বক ফ্লাক্স আর চৌম্বক ফ্লাক্স ঘনত্ব যদি আমি না বলি তাহলে বা আমরা একটু বোঝা, এই রাশিটাকে আমরা যদি না চিনি, এই রাশিটির ব্যবহার যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু তোমরা এসি ডিসি মোটর সম্পর্কিত ক্লিয়ার ধারণা নিতে পারবা না। ওকে, তাহলে চলে এসো স্যার চৌম্বক ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্স, দেখো স্যার আমি কি লিখেছি স্যার, চৌম্বক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, কি জিনিস স্যার এই ফ্লাক্স ফ্লাক্স কি, এটার ভিতরে কি আবার ওই যে গরম পানি রাখছে নাকি? না স্যার, এরকম কিছুই না, ওই ফ্লাক্স কিন্তু এই ফ্লাক্স না। এরকমই একটা বিষয় যে ফ্লাক্স কি করতে পারে, যে সাধারণত যে তাপমাত্রা লেনদেন করতে দেয় না, গরম জিনিসকে গরম রাখে, ঠান্ডা জিনিসকে ঠান্ডা রাখতে পারে, এই বিষয়গুলো ফ্লাক্স নামে পরিচিত। তো আমরা দেখি আমাদের ফ্লাক্সটা কি জিনিস। ফ্লাক্সটা হচ্ছে, দেখো স্যার আমি আমার ফেস তোমাদের সামনে আনতে পারছি না, দুঃখের বিষয় আমার ক্যামেরার খুবই কাছাকাছি থাকে, প্লাস হচ্ছে নিচে যে আমি উপরে দেখি, আমার হাতটা একটু দেখতে পারো, মাঝে মাঝে হাত কাঁধ এগুলো দেখবা। যখন নিচে নামে লিখবো খুব কষ্ট হয় ভিডিওগুলো করতে, তারপরও তোমাদের কথা ভেবে তোমাদের চিন্তা করে এগুলো করি। ইচ্ছা করলে ইচ্ছা যদি না থাকতো, তোমাদের প্রতি যদি ভালোবাসা না থাকতো, তাহলে অবশ্যই এগুলো করতে যেতাম না। অনেকেই দেখো এগুলো করে না। আমি চেষ্টা করছি তোমাদেরকে ভিডিওগুলোকে করিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক স্যার, আসি চৌম্বক ফ্লাক্স। তো আমরা জানি যে স্যার চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, খেয়াল করো, একটা গতিশীল আধান বা স্থায়ী চুম্বক তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তো আমরা তো জানি এটা বিষয়টা, তাই না? চৌম্বক ক্ষেত্র বিদ্যমান এমন কোনো স্থানে একটা তল কল্পনা করবো আমরা, যেই যে জায়গার যে স্থানে চৌম্বক ক্ষেত্রটা আছে ওই জায়গায় আমরা এরকম একটা তল বিবেচনা করতে পারি। ধরো এটা হচ্ছে কি স্যার, তোমার একটা চুম্বক, এই যে একটা দণ্ড চুম্বক, এই চুম্বকের এনএস। তো এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট এখানে একটা ক্ষেত্র, এই ক্ষেত্রেতে আমি একটা কি বিবেচনা করতে পারি, তল বিবেচনা করতে পারি। ওকে স্যার, তাহলে কেমন যদি তল বিবেচনা করতে পারি, তাহলে একটু বলি যে তার সাথে এই তলের সাথে যে আমি আবারও বলি যে চৌম্বক ক্ষেত্রে বিদ্যমান এমন কোনো স্থানে কোনো তল কল্পনা করলে আমরা তার সাথে চৌম্বক ফ্লাক্স সংশ্লিষ্ট থাকে। যদি আমরা চৌম্বক ক্ষেত্রে আমরা যদি কোনোভাবে একটা তল কল্পনা করতে পারি, ওই জায়গাটাই চৌম্বক ফ্লাক্স নামক রাশিটি অবস্থান করে, বা ওই তল দিয়ে চৌম্বক ফ্লাক্স কি করে অতিক্রম করে। দেখছো, তার মানে চৌম্বক ফ্লাক্স কিন্তু অতিক্রম করে, একটু খেয়াল করো, ভেদ করে। তো কোনো তলের ক্ষেত্রফলের সাথে ওই তলের উপর ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ গুণ করলে চৌম্বক ফ্লাক্স পাওয়া যায়। স্যার চৌম্বক ফ্লাক্স রাশিটা তুমি কিভাবে পরিমাপ করবা? যে তল আছে ওই তলের ক্ষেত্রফল নিবা এবং ওই তলের লম্ব বরাবর যে চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণ করলে আমরা চৌম্বক ফ্লাক্স পাবো। তাহলে প্রশ্ন হচ্ছে যে চৌম্বক ফ্লাক্স কি, আমি লিখে দিই, তোমরা সংজ্ঞাটা লিখো। কোনো তলের ক্ষেত্রফল, এই যে মাত্র বলেছি স্যার, কোনো তলের ক্ষেত্রফল, কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফল, খেয়াল করো, গুণফলকে
ওই তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে ওই তলের সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বলে। ওই তলের সংশ্লিষ্ট স্যার দেখো ওই তলের সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বলে। চৌম্বক ফ্লাক্স বলে। ওকে স্যার, তাহলে আমরা চৌম্বক ফ্লাক্সকে সাধারণত প্রকাশ করি তোমার দেখো এই ফাই চিহ্নটি দ্বারা। ফাই সমান সমান হচ্ছে কি স্যার এ বি, এ হচ্ছে ক্ষেত্রফল, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এটা আমরা এভাবেই দেখবো, আমরা রৈখিক লম্ব বরাবর পড়বো, আমরা কাজের মতো দেখছি এটা হচ্ছে এ বি কস থিটা। যদি লম্ব বরাবর না হয় তাহলে দেখো এই যে দেখো ক্ষেত্রফল আর হচ্ছে তবে লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্র, এই যে চৌম্বক ক্ষেত্র বি দিয়ে প্রকাশ করে আমরা জানি এই দুইটার গুণফল কি বলে স্যার চৌম্বক ফ্লাক্স বলে। ওকে, তো এই চৌম্বক ফ্লাক্স রাশিটির একক হচ্ছে স্যার ওয়েবার। মনে রাখবা চৌম্বক ফ্লাক্স রাশিটির একক হচ্ছে কি স্যার ওয়েবার। একটু উপকার হবার জানলে ক্ষতি কি। এবার একটু লক্ষ্য করো যে আমরা যে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ফ্লাক্সের দ্বারা আসলে কি বেনিফিট হয়। আমরা যখন চৌম্বক ক্ষেত্রে চৌম্বক রেখা আমি বলেছি বা চৌম্বক আবেশ রেখা দিয়ে আমরা কোনো চৌম্বক ক্ষেত্রকে সাধারণত কি দিয়ে নির্দেশ করি স্যার মনে আছে? আমি বলেছি চৌম্বক আবেশ রেখা দ্বারা নির্দেশ করে। তাহলে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র রেখা হচ্ছে আমি আগে বলেছি যে সেই সকল রেখা যেগুলো বরাবর কোনো আহিত কণা যে কোনো বেগে চলুক না কেন সেটি কোনো চৌম্বক বল অনুভব করবে না। তাহলে কি স্যার কি বলেছি যে চৌম্বক রেখা কি? চৌম্বক রেখা হচ্ছে সেই সকল রেখা যেগুলো বরাবর কোনো আহিত কণা যে বেগে আসুক না কেন সেটি কোনো বল অনুভব করবে না। আমরা জানি যে আধান যদি বেগ নির্ভরশীল যে আধান, এই আধানটাই হচ্ছে কি স্যার সাধারণত বেগ নির্ভরশীল আধানকে চৌম্বক বল বলে। যদি আধানের বেগ থাকে আর এই বেগ সংশ্লিষ্ট যে বল থাকবে এই বলটাই হচ্ছে কি স্যার চৌম্বক বল। আমরা বলেছি যে দুইটি আধান পরস্পরকে কুলম্ব বলে আকর্ষণ বিকর্ষণ করতে পারে, আর যদি সে আধান যদি গতিশীল হয় সে গতিশীল আধান যে বল অনুভব করে তার নাম হচ্ছে কি স্যার চৌম্বক বল। ওকে, এগুলো আমরা আগে জেনেছি। তার মানে তাহলে চৌম্বক রেখায় কোনো বল অনুভব করবে না যে বেগই থাকুক না কি কেন। তো কোনো স্থানে দেখো কোনো স্থানে যেখানে চৌম্বক ক্ষেত্র একটু খেয়াল করো চৌম্বক ক্ষেত্র রেখাগুলো ঘন সন্নিবিষ্ট সেখানে চৌম্বক ক্ষেত্র থাকবে প্রবল। স্যার চৌম্বক রেখাগুলো যেখানে ঘন থাকবে বেশি থাকবে পরিমাণ অনেক থাকবে সেখানে চৌম্বক ক্ষেত্র থাকবে কি স্যার প্রবল। যেমন চিত্রটা একটু লক্ষ্য করো, এখানে এম আর এখানে হচ্ছে কি স্যার এস। দেখো তাহলে অবশ্যই কি একটা এম থেকে বলরেখা বের হবে, এস এ প্রবেশ করবে এই যে। তাহলে এখানে দেখো যে বলরেখাগুলো কি ঘন, তাহলে অবশ্যই এই জায়গাটায় কি হবে চৌম্বক ক্ষেত্র হবে কি সবল, মানে বি কি থাকবে সবল থাকবে। ওকে, তাহলে রেখাগুলো যত ঘন থাকবে বা যত ঘন সন্নিবিষ্ট সেখানে চৌম্বক ক্ষেত্র থাকবে কি প্রবল, আর যেখানে রেখাগুলো স্যার দূরে দূরে থাকবে সেখানে চৌম্বক ক্ষেত্র থাকবে দুর্বল। যেমন একটু লক্ষ্য করো স্যার এই যে এন আর এ হচ্ছে কি স্যার এস। তাহলে দেখো এবার বলরেখাগুলো ধরো এইরকম এই একটা কত দূরে দূরে, তাহলে এই ক্ষেত্রে বি চৌম্বক ক্ষেত্র মানটা কি হবে দুর্বল থাকবে। ওকে, তাহলে একটি সুষম
একটু লক্ষ্য করো, একটি সুষম বা ধ্রুব চৌম্বক ক্ষেত্র সুষম ফাঁক বিশিষ্ট অনেকগুলো সমান্তরাল সরলরেখা দ্বারা প্রকাশ করা যায়। মনে রাখবে, একটা সুষম বা ধ্রুব চৌম্বক ক্ষেত্রকে সুষম ফাঁক বিশিষ্ট অনেকগুলো কি সমান্তরাল সরলরেখা দ্বারা কি প্রকাশ করা যায়। ওকে স্যার, তাহলে আসো আমরা এই চৌম্বক ফ্লাক্সের আসলে মূলত কি কারণটা কি আমরা একটু লক্ষ্য করি যে চৌম্বক ক্ষেত্রে বিদ্যমান এমন কোনো স্থানে একটি তারের কুণ্ডলী বা লুপ স্থাপন যদি করো, তাহলে কয়েকটি ক্ষেত্ররেখা বা কুণ্ডলী কি করবে? অতিক্রম করবে। খেয়াল করো, চৌম্বক ক্ষেত্রে বিদ্যমান এমন কোনো স্থানে যদি একটি তারের কুণ্ডলী বা লুপ স্থাপন করি, তাহলে কয়েকটি ক্ষেত্ররেখা ওই কুণ্ডলীকে কি করবে? অতিক্রম করবে। কুণ্ডলীকে অতিক্রমকারী চৌম্বক ক্ষেত্ররেখার সংখ্যা কি স্যার? ওই কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স। আবার খেয়াল করুন, যে কুণ্ডলীকে অতিক্রমকারী চৌম্বক ক্ষেত্ররেখার সংখ্যা বারবার বলছি, কুণ্ডলীকে অতিক্রমকারী চৌম্বক ক্ষেত্ররেখার সংখ্যা ওই কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট কি চৌম্বক ফ্লাক্স বলুন। তাহলে চৌম্বক ফ্লাক্স যদি আমরা একটা 3টি শর্তে আসি, দেখো শূন্য ফ্লাক্স দেখব, একটু লক্ষ্য করো, এর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের রেখা, এই চৌম্বক ক্ষেত্রের রেখা, এই আবার হচ্ছে একটা কি এই রেখাটা হচ্ছে কি কুণ্ডলী, একটা কি কুণ্ডলী। খেয়াল করো, এবার এই রেখা, তাহলে 4টা রেখা। এবার লক্ষ্য করো, এই কুণ্ডলীটা এভাবে আছে, এগুলো খুবই প্রয়োজনীয় বিষয়। আবার লক্ষ্য করো, এই চৌম্বক রেখা, এবার কুণ্ডলীটা, তো স্যার তো ফাইন এবি কস থিটা, মানে চুম্বক ফ্লাক্সের মান হচ্ছে স্যার আমরা জানি এখানে হচ্ছে স্যার ক্ষেত্রফল, আর বি হচ্ছে চুম্বক ক্ষেত্র মান বলতে পারো, বা চুম্বক ক্ষেত্র। তাহলে চৌম্বক রেখার সাথে যদি আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছে, কখন বন্ধ হয়েছে বলতে পারছি না, আবারও দেখো, আমরা এটা একটা কুণ্ডলী, এগুলো হচ্ছে চৌম্বক রেখা। তাহলে চৌম্বক রেখার সাথে কুণ্ডলী দেখো লম্বভাবে যেহেতু আছে, তাহলে কত ডিগ্রি কোণ সৃষ্টি করছে? 90। cos 90 মান হচ্ছে কি স্যার? 0। তাহলে এই ক্ষেত্রে কোনো চৌম্বক ফ্লাক্সের মান কি? 0। এবার এই লম্বের সাথে এই যে রেখাটা কত ডিগ্রি কোণ সৃষ্টি করছে স্যার? ধরো θ ডিগ্রি কোণ সৃষ্টি করছে। তাহলে এই ক্ষেত্রে মাঝারি ফ্লাক্স বিদ্যমান, কজের মান। আর এই ক্ষেত্রে দেখো লম্ব রেখার সাথে লম্ব রেখা কি হচ্ছে? 0। তাহলে দেখো এবি cos 0 মান কি? এবি, তাহলে এখানে সর্বোচ্চ। তাহলে দেখো, যদি চৌম্বক রেখার ভিতর কুণ্ডলীর মধ্যে কোনো প্রবেশ না করে, সেক্ষেত্রে চৌম্বক ফ্লাক্সের মান কি স্যার? 0। আর যদি প্রবেশ করে নির্দিষ্ট কোণে, তাহলে আমরা বলবো মাঝারি। আর যদি সবগুলো চৌম্বক রেখা কুণ্ডলীর মধ্যে প্রবেশ করে, তাহলে চৌম্বক ফ্লাক্সের মান কি? সর্বোচ্চ। ক্লিয়ার স্যার? এই বিষয়টি আমাদের পরবর্তীতে একটু কাজে লাগবে। দেখো, এবার হচ্ছে কি স্যার, ফ্লাক্সের যে ঘনত্বটা কি, চৌম্বক ফ্লাক্সের ঘনত্বটা আমরা কি বলবো, যে কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফল দিয়ে অতিক্রমকারী চৌম্বক ফ্লাক্সকে, ওই বিন্দুরকে আমরা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলবো। একক ক্ষেত্রফল দিয়ে কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফল দিয়ে অতিক্রমকারী চৌম্বক ফ্লাক্সকে ওই বিন্দুতে ওই তলের লম্ব বরাবর চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলে। তাহলে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব হচ্ছে কি স্যার? 5/, দেখো 5/e। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কি স্যার? 5/a। তাহলে 5 মান কি স্যার? ab, নিচে কি a কি কাটো, দ্যাট মিন্স b। চৌম্বক বলরেখা হচ্ছে কি, দ্যাট মিন্স চৌম্বক রেখাগুলোকে বা চৌম্বক ক্ষেত্রটাকে, চৌম্বক ক্ষেত্রই হচ্ছে কি চৌম্বকের ফ্লাক্স ঘনত্ব। ক্লিয়ার? ওকে স্যার। এবার
বিষয়গুলো তোমাদের কাছে মনে হবে যে কি প্রয়োজন হবে, কি হবে, কি কাজে লাগবে, তারপর একটু পরে দেখবা যে আসলে কি কাজে লাগে। এবার ফ্রাডের পরীক্ষা দেখো, এগুলো হচ্ছে আমরা তড়িৎ আবেশ, যে 1831 সালে যে ইংল্যান্ড বিজ্ঞানী মাইকেল ফ্রাডে উনি যে পরীক্ষাগুলো করে যে তড়িৎচুম্বক আবেশের জনক হিসেবে পরিচিত, সেই পরীক্ষাগুলো আমরা একটু লক্ষ্য করি। যে ফ্রাডের পরীক্ষা, তো তিনি দুইটা পরীক্ষা করছে। দেখো, একটা করছে যে একটা বদ্ধ কুণ্ডলীর মাঝে এ হচ্ছে একটা কি স্যার, বদ্ধ কুণ্ডলী, এখানে একটা অ্যামিটার সংযুক্ত। তাই অ্যামিটার দিয়ে আমরা জানি যে বিদ্যুতের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা করার জন্য আমরা সাধারণত অ্যামিটার ব্যবহার করি। এই অ্যামিটার সংযুক্ত, অ্যামিটার না, আমি ভুল বলেছি, গ্যালভানোমিটার। কি স্যার? গ্যালভানোমিটার, জি, এটা একটা বদ্ধ কুণ্ডলী। এবার তিনি একটা দণ্ডচুম্বককে, এই যে লক্ষ্য করো দণ্ডচুম্বককে, এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে এস, এটা হচ্ছে কি স্যার, নর্থ। তাহলে সাউথ নর্থ। এবার এই চুম্বকটাকে এটার ভিতরে একবার প্রবেশ করায়, খুব দ্রুত প্রবেশ করে আবার দ্রুত বের করে। তো যখন প্রবেশ করায় তখন এই গ্যালভানোমিটারের এই কাটা বিক্ষেপ দেয়। যখন আবার দ্রুত সরায় নেয় তখন আবার কি গ্যালভানোমিটারের কি কাটা তার বিপরীত দিকে বিক্ষেপ সৃষ্টি করে। তার মানে কি, এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারি না যে ফ্রাডের এই পরীক্ষা দ্বারা আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করতেছে, বা আমরা কি বুঝতেছি যে একটা বদ্ধ কুণ্ডলীর ভিতরে যদি একটা চুম্বককে কি করা হয়, হ্যাঁ, চুম্বককে কি প্রবেশ করানো হয় এবং দ্রুত সরানো হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা কি তড়িৎচালক শক্তি সৃষ্টি হয়, বা অথবা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, যার কারণে এই গ্যালভানোমিটার কি করে বিক্ষেপ সৃষ্টি করে। তাহলে একটু লক্ষ্য করো, তার পরীক্ষাটার বিশ্লেষণ আমি করছি যে তিনি প্রায় 3 সেন্টিমিটার দীর্ঘ এবং 2 সেন্টিমিটার ব্যাসযুক্ত কার্ডবোর্ডের একটি চোঙের গায়ে, কার্ডবোর্ডের, দেখো একটা কার্ডবোর্ডের একটা চোঙের গায়ে অন্তরিত তামার তার পেঁচাইছে। এই যে বিষয়টা একটু খেয়াল করো, আমি একটু এরকম একটা চোঙ, কয় সেন্টিমিটার স্যার? 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং কি 2 সেন্টিমিটার ব্যাসযুক্ত। ব্যাসটা হচ্ছে কি 2 সেন্টিমিটার, এই যে ব্যাস 2 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার দৈর্ঘ্য, এর ভিতরে তিনি তামার, অন্তরিত তামার তার কি করছে, পেঁচাইছে। এবার একটা সুবিধি কি, সুবিধি গ্যালভানোমিটার তামার তারের 2 প্রান্তে কি করেছে, যুক্ত করেছে। ওকে, এবার এখন একটা দণ্ডচুম্বককে, দক্ষিণ মেরুকে দেখো সাউথ, দক্ষিণ মেরুকে দ্রুত চোঙের মধ্যে প্রবেশ করালে এই গ্যালভানোমিটার কাটার ক্ষণিকের কি দিয়েছে, বিক্ষেপ দিয়েছে। চুম্বকটিকে এবার সে কি করছে, দ্রুত বের করে নিলে পুনরায় কি গ্যালভানোমিটার ক্ষণিকের জন্য বিপরীত দিকে বিক্ষেপ সৃষ্টি করেছে। তাহলে চুম্বকের স্থির যখন রাখছে তখন গ্যালভানোমিটার চুম্বকের দিকে দ্রুত নেওয়া হয়। দেখো খেয়াল করো, চুম্বকটিকে স্থির রেখে যদি গ্যালভানোমিটারকে স্থির রেখে যদি চুম্বকটাকে যদি স্থির রেখা, এবার যদি গ্যালভানোমিটার সহ হ্যাঁ কুণ্ডলীকে চুম্বকের দিকে আনা নেওয়া করে, তাহলে সেই ক্ষেত্রে এই বিক্ষেপ সৃষ্টি করে। এটা ছিল তার প্রথম পরীক্ষা। এবার স্যার দ্বিতীয় পরীক্ষা দেখো, দ্বিতীয় পরীক্ষার জন্য তিনি একটা কুণ্ডলী ব্যবহার করেছে, বদ্ধ কুণ্ডলী। বদ্ধ কুণ্ডলীটা দেখো ঠিক আগের মতনই, এই বদ্ধ কুণ্ডলী, সে এই বদ্ধ কুণ্ডলীটা ব্যবহার করেছে। এই ক্ষেত্রে সে গ্যালভানোমিটার আর একটা তোমার
আর আর অন্তরিত তামার তারে দুইটি বদ্ধ কুণ্ডলী তিনি নিয়েছে। আরেকটা কুণ্ডলী নেওয়া হয়েছে, সেই কুণ্ডলীটা দেখো। সেই ক্ষেত্রে আমরা দেখতে কুণ্ডলীটা হচ্ছে দেখো স্যার এরকম একটা কুণ্ডলী। কুণ্ডলীটা আকার সুন্দর হয়নি, এই যে কুণ্ডলীটা, এর সাথে একটা ব্যাটারি যুক্ত করা আর একটা পরিবর্তনশীল রোধ যুক্ত করা আছে, একটা চাবি কে যুক্ত করেছে। আচ্ছা এবার দেখো, লক্ষ্য করো স্যার, এই একই ঘটনা দেখো। অন্তরিত তামার তারের দেখো, অন্তরিত তামার তারের দুইটি বদ্ধ কুণ্ডলী, এই যে দুইটি বদ্ধ কুণ্ডলী নেওয়া হয় নিয়েছেন। প্রথম কুণ্ডলীতে শুধু একটি সুবিধি গ্যালভানোমিটার যুক্ত দেখো, আর দ্বিতীয় কুণ্ডলীতে তড়িৎচালক শক্তির উৎস ব্যাটারি, তারপর হচ্ছে একটি পরিবর্তনশীল রোধ, এই যে দেখো পরিবর্তনশীল রোধ, এবং একটি টোপা চাবি সংযুক্ত করেছে। এই যে টোপা চাবি কে, পরিবর্তনশীল রোধ আর আর এই তড়িৎচালক শক্তি ব্যাটারি বি, ওকে, বা কোষ সাথে যুক্ত। এবার তিনি যে কাজটি করেছে দেখো, যে কুণ্ডলীতে, একটু আবার মনে রাখবা, যে কুণ্ডলীতে তড়িৎচালক শক্তির উৎস যুক্ত তাকে বলা হয় মুখ্য কুণ্ডলী। তার মানে এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, এটা হচ্ছে কি স্যার গৌণ কুণ্ডলী, মনে থাকবে। আর যার সাথে গ্যালভানোমিটার যুক্ত তাকে বলবো আমরা কি স্যার গৌণ কুণ্ডলী। যার সাথে ব্যাটারি যুক্ত, তড়িৎচালক উৎস যুক্ত তাকে আমরা বলবো কি স্যার মুখ্য কুণ্ডলী। এবার চাবিকে বন্ধ করছে, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ শুরু হইলো। তাহলে গৌণকুণ্ডলীর গ্যালভানোমিটার দেখো ক্ষণিকের জন্য কি করবে, বিক্ষেপ দিবে। আবার চাবি খুলে দিলে তড়িৎ প্রবাহ কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হওয়ার সময়ও গ্যালভানোমিটারটা কি দিচ্ছে, বিক্ষেপ দিচ্ছে। অতএব এদের বিক্ষেপ কোন দিকে করতেছে, বিপরীত দিকে করতেছে। অফ করলে একদিকে, অন করলে একদিকে, এরকম কি স্যার বিপরীত দিকে বিক্ষেপ ঘটছে। তাহলে আমরা মুখ্য কুণ্ডলীর প্রবাহ ক্রমাগত পরিবর্তন যদি আমরা করি, কি দিয়ে পরিবর্তন করব স্যার, এই পরিবর্তনশীল রোধ দিয়ে, তাহলে গ্যালভানোমিটারের বিক্ষেপটি দেখা যাবে। এই ক্ষেত্রে সব আমরা দেখব যে বিষয়টি যে প্রবাহ বৃদ্ধির সময় গ্যালভানোমিটারের তোমার কি বলেছি যে প্রবাহ যদি বৃদ্ধির সময় বিক্ষেপ যেদিকে হবে, প্রবাহ হ্রাসের সময় বিক্ষেপ তার কি হবে, বিপরীত দিকে হবে। আবার একটু খেয়াল করো, পরিবর্তনশীল রোধ দিয়ে যদি আমরা প্রবাহ বাড়াই তাহলে বিক্ষেপ একদিকে ঘটবে, যদি প্রবাহ কমায় তাহলে বিক্ষেপ কি আরেক দিকে ঘটবে। তাহলে দেখো মুখ্য কুণ্ডলীর প্রবাহ স্থির রেখে যদি গৌণ কুণ্ডলীর মধ্যবর্তী দূরত্ব পরিবর্তন করি, এই যে মাঝখানে এই গৌণ কুণ্ডলীর মধ্যবর্তী দূরত্বটাকে যদি কি আপ অ্যান্ড ডাউন করি, তাহলে গ্যালভানোমিটারের ক্ষণিক কি দেখা দিবে, বিক্ষেপ দেখা দিবে। দূরত্ব বৃদ্ধি করলে বিক্ষেপ কি যেদিকে ঘটবে, দূরত্ব হ্রাস করলে, দূরত্বটা কমালে বিক্ষেপটা তার কি স্যার বিপরীত দিকে ঘটবে। বিক্ষেপটা হচ্ছে কাঁটাটা নড়াচড়া, এটাকে বলা হয় কি স্যার বিক্ষেপ। তাহলে আমরা এই যে ফ্যারাডের পরীক্ষা থেকে কি সিদ্ধান্ত আসতে পারি, এটাকে বলা হয় ফ্যারাডের নাম্বার 1। খেয়াল করো, গ্যালভানোমিটারের বিক্ষেপ বর্তনীতে তড়িৎচালক শক্তি, সিদ্ধান্ত আসতে পারি গ্যালভানোমিটারের বিক্ষেপ বর্তনীতে তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহের অস্তিত্ব প্রমাণ করে। তড়িৎ প্রবাহের অস্তিত্ব কি করে স্যার, প্রমাণ করে। ওকে, ছিল তড়িৎ আবেশের সে কি মাইকেল ফ্যারাডের যে তড়িৎ আবেশের যে একটা অস্তিত্ব আছে,
তার একটা পরীক্ষা। ওকে, তাহলে আসো স্যার, এই তড়িৎচালক শক্তিকে কি বলে স্যার? এই তড়িৎচালক শক্তিকে আবিষ্ট তড়িৎচালক শক্তি বলে, মনে রাখবা, আবিষ্ট তড়িৎচালক শক্তি বলে। এই তড়িৎচালক শক্তিকে স্যার আবিষ্ট তড়িৎচালক শক্তি বলে, আর প্রবাহকে আবিষ্ট প্রবাহ বলে, এবং প্রবাহকে আবিষ্ট প্রবাহকে স্যার আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে, তড়িৎ প্রবাহ বলে। ওকে স্যার, এটা হচ্ছে কি মাইকেল ফ্যারাডের পরীক্ষার যে বিষয়গুলো আমরা দেখতে পাই তা। এবার হচ্ছে 2, চুম্বক এবং কুণ্ডলীর মধ্যবর্তী আপেক্ষিক গতি যতক্ষণ থাকে। 2 নম্বর কি স্যার? দেখো, চুম্বক ও কুণ্ডলীর মধ্যবর্তী চুম্বক এবং কুণ্ডলীর মধ্যবর্তী আপেক্ষিক গতি যতক্ষণ থাকে, আপেক্ষিক গতি যতক্ষণ থাকে, চুম্বক ও কুণ্ডলীর মধ্যবর্তী আপেক্ষিক গতি যতক্ষণ থাকে, আবিষ্ট তড়িৎ প্রবাহ ততক্ষণ স্থায়ী হয়। আবিষ্ট তড়িৎ প্রবাহ ততক্ষণ স্থায়ী হয়। ওকে স্যার, যতক্ষণ আপেক্ষিক গতি থাকবে ততক্ষণ কি আবিষ্ট তড়িৎ প্রবাহ বিদ্যমান থাকবে। তা আপেক্ষিক বেগের মান, এই মান আপেক্ষিক বেগের উপর কি করবে? নির্ভর করবে। চুম্বকের মেরু পরিবর্তন করলে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিকও কি হবে স্যার? পরিবর্তন হবে। চুম্বকের মেরু, দেখো, চুম্বকের মেরু যদি আমরা পরিবর্তন করি তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিকেও কি পরিবর্তন হবে। চুম্বকের মেরু শক্তি বৃদ্ধি করলে আবিষ্ট তড়িৎ প্রবাহের পরিমাণও কি বৃদ্ধি পাবে। এগুলো লিখো। তারপর 4 নম্বর লিখো, মুখ্য কুণ্ডলীর প্রবাহের সূচনা ও সমাপ্তির সময় গৌণ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ দেখা যাবে। খেয়াল করো, মুখ্য কুণ্ডলী প্রবাহের সূচনা করার সময় বা সমাপ্তির সময় গৌণ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ দেখা যাবে। মুখ্য কুণ্ডলীর প্রবাহের পরিবর্তন করলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কি হবে? আবিষ্ট হবে। তাহলে আমরা দ্বিতীয় পরীক্ষা থেকে অবশ্যই বলতে পারি যে কুণ্ডলীর মধ্যবর্তী আপেক্ষিক গতি যতক্ষণ বজায় থাকবে, গৌণ কুণ্ডলীতে আবিষ্ট প্রবাহ ততক্ষণ স্থায়ী থাকবে। আপেক্ষিক গতি যতক্ষণ কি বজায় থাকবে, গৌণ কুণ্ডলী ততক্ষণ কি। তাহলে মাইকেল ফ্যারাডের সূত্রটা কি দাঁড়ায় স্যার? তাহলে সূত্রটা একটু লিখে নিও। যে কোনো বদ্ধ, প্রথম 2টি সূত্র আছে, আমরা একটা সূত্র আমরা ব্যবহার করব। যে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ক্ষেত্র রেখার মোট সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন। এই যে ফ্লাক্স চলে আসছে, দেখছো? যখন কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ক্ষেত্র রেখার মোট সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। তাহলে কি, যখন চৌম্বক ক্ষেত্ররেখার মোট সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে, খেয়াল রাখবো, কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে যখন চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখন কি, খেয়াল করো, কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহ কি হয় স্যার? আবিষ্ট হয়। আর যতক্ষণ চৌম্বক ফ্লাক্স বা ক্ষেত্ররেখার পরিবর্তন ঘটে, আবিষ্ট তড়িৎচালক শক্তি তথা প্রবাহ
ততক্ষণই কি থাকে, স্থায়ী থাকে। এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, মনে থাকবে। তার মানে ফ্লাক্সের পরিবর্তন ঘটাও, তাহলে কি হবে, তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। ওকে, ফ্লাক্সের পরিবর্তন বলতে কি বোঝায় স্যার? ফ্লাক্স কি? চৌম্বক ক্ষেত্র রেখার মোট সংখ্যা। চৌম্বক ক্ষেত্র রেখার মোট সংখ্যা যদি আমরা কি করি, পরিবর্তন করি, তাহলে আমরা দেখতে পাই তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের কি হয়, পরিবর্তন ঘটে। ওকে, তাহলে স্যার এবার আসো যে লেঞ্জের সূত্র, আমরা আসি লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র মোটামুটি আমরা প্রায় তড়িৎ মোটরের কাছাকাছি চলে আসছি স্যার, কিন্তু দুঃখের বিষয় আমার ব্যাটারি ডাউন, মানে ক্যামেরা ব্যাটারি ডাউন, আমার না স্যার। ওকে, তাহলে আমরা ক্লাসটি কমপ্লিট করে আমি ইনশাআল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব। আজকে এই পর্যন্তই সমাপ্তি, রাত্রে এখন 1টা বাজেছে। ওকে, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম যে কিভাবে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। আমরা ফ্যারাডের সূত্রের সাহায্যে যে দেখেছি যে কোন একটি কুণ্ডলিতে চুম্বক ক্ষেত্র বা কুণ্ডলীকে বদ্ধ কুণ্ডলীর ভিতরে কিভাবে তড়িৎ প্রবাহ বা তড়িৎচালক শক্তি সৃষ্টি করা যায়। সেক্ষেত্রে ফ্যারাডে যে জিনিসটা ব্যবহার করেছিল, দেখো একটা চুম্বক ব্যবহার করেছিল অথবা তোমার একটা বর্তনী ব্যবহার করেছিল, যার ভিতরে প্রবাহ ছিল, তড়িৎ ছিল। দেখো, তাহলে এবার হচ্ছে যে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিকটা কি হবে, এটা কিভাবে আমরা নির্ণয় করব। তা আমরা এটাকে নির্ণয় করব লেঞ্জের সূত্র সাহায্যে। দেখো, লেঞ্জের সূত্র হচ্ছে যে কোনো তড়িৎচুম্বক আবেশের কোনো তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ মাঝে মাঝে আমার ক্যামেরা বন্ধ হয়েছে কিনা দেখতে হয়, যে কোনো তাড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে দেখো, খেয়াল করো, হবে যে কারণ বা পরিবর্তনের ফলে, এমন হবে যে কারণ বা পরিবর্তনের ফলে প্রবাহের সৃষ্টি হয়। দেখো, প্রবাহ সর্বদা সেই কারণকে বা পরিবর্তনকে বাধা দেয়, এটা ছিল লেঞ্জের সূত্র স্যার। একটু লক্ষ্য করো যে কোন তড়িৎচুম্বক আবেশের বেলায় যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ, খেয়াল করো, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে কারণ বা পরিবর্তনের ফলে প্রবাহের সৃষ্টি হয়। প্রবাহ সর্বদা সেই কারণ বা পরিবর্তনকে কি স্যার, বাধা দেয়। তাহলে আমরা
একটু লক্ষ্য করি যে তুমি একটু লক্ষ্য করো যে এই যে কুণ্ডলিতে গ্যালভানোমিটার, এই কুণ্ডলিতে আমরা যদি একটা চুম্বককে নেওয়া আসা করি তাহলে আমরা জানি এই ক্ষেত্রে এই কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ অথবা তড়িৎচালক আবেশের কি হয় স্যার, সৃষ্টি হয়। তো এটাকে আমরা জানি, আমরা পড়েছি কিছু আগে যে আপ এন্ড ডাউন করে কাছে নিলে বিক্ষেপ হবে, আবার দূরে সরাইলে কি হবে স্যার, বিক্ষেপ হবে। দ্যাট মিন্স কি এই কুণ্ডলীর ভিতরে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। অথবা আমরা আরেকটা সূত্র দেখেছি যে একটা বদ্ধ কুণ্ডলী, এই যে ধরো এই বদ্ধ কুণ্ডলী, আরেকটা কুণ্ডলী থাকতে হবে এরকম যে কুণ্ডলীতে ব্যাটারি থাকবে আর তোমার চাপ পরিবর্তনশীল রোধ থাকবে, আর থাকবে কি চাবি কে। তো লক্ষ্য করো এই যে কুণ্ডলীটাও যখন চাবি বন্ধ করা হয় তখনও গ্যালভানোমিটার বিক্ষেপ দেয়, আর যখন চাবিটা অন করে তখনও বিক্ষেপ দেয়, আর যখন অফ করে তখনও বিক্ষেপ দেয়। দ্যাট মিন্স কি তড়িৎ আবেশের কারণে এই বদ্ধ কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি অথবা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে, এই তড়িৎ প্রবাহের দিক কোন দিকে? এটাকে বলা হয়, আমরা জানি এটা হচ্ছে যে বদ্ধ কুণ্ডলীতে, যেহেতু যে কুণ্ডলীতে তোমার ব্যাটারি থাকবে সেটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, আর যেখানে গ্যালভানোমিটার থাকবে সেখানে হচ্ছে স্যার গৌণ কুণ্ডলী। দ্যাট মিন্স এটা একটা কি গৌণ কুণ্ডলী। তো যেহেতু এই চুম্বকের প্রভাবে এখানে কি সৃষ্টি হয়েছে স্যার, প্রবাহ সৃষ্টি হয়েছে, তাহলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে। দ্যাট মিন্স তাহলে আমরা এখন বলতে পারবো যে এটাই হচ্ছে কি আবিষ্ট তড়িৎ প্রবাহ। তা আবিষ্ট তড়িৎ প্রবাহের দিকটা কোন দিকে, বা এটা কোনটা, এই যে এখানে যে তড়িৎ প্রবাহ হইতেছে তার দিক কোন দিকে? এখন আমরা যদি লেঞ্জের সূত্রটা আয়ত্ত করি তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই বলতে পারবো যে আসলে প্রবাহের দিক কোন দিকে হবে। কি বলছে দেখো তো, তড়িৎ আবেশের বেলায় আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ মানে দিক এমন হবে যে কারণ বা পরিবর্তনের ফলে প্রবাহ সৃষ্টি হয়, এই কারণে এই যে নেওয়া আসার কারণে কি সৃষ্টি হয়েছে স্যার, তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছে। এই প্রবাহ, এই যে আবিষ্ট প্রবাহ সর্বদা সেই কারণকে কি করবে, বাধা সৃষ্টি করবে। যদি এদিকে আনি তাহলে বিকর্ষণ করবে, যদি ওদিকে নেই কি তাহলে আকর্ষণ করবে, যদি এদিকে নিয়ে যায় তাহলে কি করবে, আকর্ষণ করবে, যদি এদিকে নিয়ে আসি তাহলে কি করবে, বিকর্ষণ করবে। তো ওকে ফাইন, কেমন? তাহলে যেহেতু বাধা সৃষ্টি করবে তা আমরা এইটুকু জানি, নর্থকে কি করে বাধা সৃষ্টি করে, আর তোমার কি সাউথকে কি করে স্যার বাধা সৃষ্টি করে। ওকে ফাইন, তাহলে আমরা একটা কুণ্ডলীর প্রস্থচ্ছেদ নিয়েছি, সামনের অংশ, এই যে এই অংশটাকে নিয়েছি কুণ্ডলীর, এই অংশটা আমি দেখাইলাম। এবার লক্ষ্য করো স্যার, এখানে একটা চুম্বক নিয়েছি, এবার এই চুম্বকের হচ্ছে নর্থ, এটা হচ্ছে কি স্যার সাউথ। তো ওকে ফাইন, কেমন? আমরা এই দিকে চুম্বকটাকে আনার চেষ্টা করি, ফলে তড়িৎ আবেশের ফলে এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ বা তড়িৎ চালকের সৃষ্টি হবে। তাহলে দেখো এটাকে এদিকে আনলে এটা বাধা দিবে না, কোন দিকে দিবে, এটাকে বাধা দিবে, বিকর্ষণ করবে। তো বিকর্ষণ কে করবে স্যার, কোন পোল বিকর্ষণ করবে? অবশ্যই এই জায়গায় একটা কি সৃষ্টি করবে, নর্থ সৃষ্টি হবে, এই জায়গায় একটা কি নর্থ সৃষ্টি হবে। এখন যদি এটা নর্থ হয় তাহলে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে বলো তো? নর্থ হইলে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত। ক্লিয়ার? এই দিক থেকে এই দিকে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহিত হবে। যদি সাউথ হইতো ঘড়ির কাঁটার দিকে, মনে রাখবা, নর্থ হইলে ঘড়ির কাঁটার বিপরীতে
তড়িৎ প্রবাহের দিক হবে কোন দিকে? নর্থ হইলে ঘড়ির কাঁটার বিপরীতে। নর্থ হইলে স্যার কি মনে থাকবে? নর্থ হইলে ঘড়ির কাঁটার বিপরীতে। আর সাউথ হবে কি? ঘড়ির কাঁটার দিকে। ওকে ফাইন। তাহলে আবার আসো, আমি সেই কুণ্ডলীটাই নিলাম। এবার আমি এটাকে দূরে সরিয়ে নেব স্যার, এটাকে সরিয়ে দেব কোন দিকে? ওদিকে। তাহলে এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তো এবার বাধা দেবে না, যাইতে দেবে না। যাইতে না দিলে কি ধরবে? টাইনা ধরবে। তো টাইনা ধরবো কি? এস সাউথ, কারণ এটা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে কি, যদি ঘড়ির কাঁটার দিকে বিপরীতে যদি নর্থ হয়, তাহলে স্যার দিকে হবে সাউথ। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিন্তু এই লেঞ্জের সূত্রের মাধ্যমে তড়িৎ প্রবাহের কি আবিষ্ট যে তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করতে পারলাম। ওকে ফাইন স্যার। তাহলে আমাদের এই বিষয়গুলো লাগবে যে আসলে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে। এই বিষয়গুলো থেকে আমরা সাধারণত ইনশাআল্লাহ তড়িৎ মোটর পড়ব। এরপর আমরা দেখব যে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে তোমার আমরা কিছু আবেশ পড়ব। স্বকীয় আবেশ, আর একটা হচ্ছে কি পারস্পরিক আবেশ। খেয়াল করো, একটা হচ্ছে পারস্পরিক আবেশ, আর একটা হচ্ছে স্যার স্বকীয় আবেশ। স্বকীয় তো বুঝো নিজে নিজে আবেশ সৃষ্টি করলো, তাই না? আর পরস্পর হচ্ছে পরস্পরের মাধ্যমে যে আবেশ সৃষ্টি করবো, সেটা হচ্ছে কি স্যার পারস্পরিক আবেশ। ওকে, তাহলে আসো এবার আমরা যে জিনিসটা শিখবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে পারস্পরিক আবেশটা কি। খেয়াল করো যে পাশাপাশি স্থাপিত পারস্পরিক আবেশ, দ্যাট মিন্স তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা হচ্ছে কি ফ্যারাডের সূত্রের দ্বিতীয়টা। এই টোপা চাবি ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা আমরা তড়িৎ আবেশ প্রমাণ করি। এই হচ্ছে ই, এটা হচ্ছে কি মুখ্য কুণ্ডলী। এই কুণ্ডলীর এখানে আমাদের একটা কি থাকবে স্যার? পরিবর্তনশীল রোধ। তারপর এই হচ্ছে আমাদের কুণ্ডলী থাকবে। ওকে, খেয়াল করো, এই হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলী। এবার আমি একটি গৌণ কুণ্ডলী সৃষ্টি করব। গৌণ কুণ্ডলীতে শুধু কি থাকবে স্যার? গ্যালভানোমিটার। ওকে, তাহলে চলে এসো আমরা করলাম। এবার আসো স্যার, এটা হচ্ছে জি গ্যালভানোমিটার, আর এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ, আর এটা হচ্ছে টোপা চাবি কে। তাহলে কি বলছে একটু সংজ্ঞাটা একটু খেয়াল করো। সংজ্ঞা, পারস্পরিক আবেশের সংজ্ঞা লিখা হবে যে পাশাপাশি। স্যার আমাদের বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা দেখি ক্যামেরা বন্ধ হয়ে এসেছিল, তাই আমি একটু আবার বলি যে পাশাপাশি স্থাপিত দুটি কুণ্ডলীর যে কোনো একটিতে তড়িৎ প্রবাহ প্রবাহের পরিবর্তনের ফলে খেয়াল করো, বা পরিবর্তন ঘটলে অপর কুণ্ডলী পরিবর্তন ঘটলে অপরটিতেও মানে অন্যটিতেও তড়িৎ চালক বল আবিষ্ট হয়। ফ্যারাডের দ্বিতীয় সূত্র, তড়িৎ চালক বল আবিষ্ট হয়। অবশ্যই হবে। এই ঘটনাকে বলা হয় কি স্যার? পারস্পরিক আবেশ। এই ঘটনাকে পারস্পরিক আবেশ বলে।
খেয়াল করো, এই ঘটনাকে পারস্পরিক আবেশ বলে। আবেশ বলে।